আগের দিন আমরা প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার দেখেছি, আজকে আমরা ইউক্যারিওটিক সেলের স্ট্রাকচার দেখব। তো সবার প্রথমে আমরা ইউক্যারিওটিক সেলের যে পার্টটার কথা পড়বো সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেলের সেল মেমব্রেন। ঠিক আছে, তো সেল মেমব্রেন কী হয়, সেল মেমব্রেন স্ট্রাকচারটার ক্ষেত্রে কী দেখা যায় না, সেল মেমব্রেন জেনারেলি তিনটে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে। সবার প্রথমে প্রোটিন, তারপরে লিপিড, তারপরে কার্বোহাইড্রেট। সেল মেমব্রেন তিন ধরনের মেটেরিয়াল নিয়ে তৈরি, ওয়ান ইজ প্রোটিন, লিপিড আর কার্বোহাইড্রেট। তো সেল মেমব্রেনের যে মডেলটা আছে সেই মডেলের ওপরে প্রায় গোটা 3-4 সায়েন্টিস্ট ডিফারেন্ট মডেল প্রপোজ করছে। এর মধ্যে যে তিনটে সায়েন্টিস্টের মডেল আমরা জেনারেলি পড়ে থাকি, তার মধ্যে সবার প্রথমে হচ্ছে ড্যানিয়েল ড্যাভসনের মডেল, ড্যানিয়েল অ্যান্ড ড্যাভসন। সেকেন্ড মডেলটা আমরা পড়ি হচ্ছে রবার্টসনের মডেল। থার্ড ওয়ান যেটা আমরা পড়ি সেটা হচ্ছে সিঙ্গার অ্যান্ড নিকোলসনের মডেল। তো আমরা 1 by 1 মডেলগুলো দেখব। ফার্স্ট ওয়ান ইজ ড্যানিয়েল ড্যাভসন মডেল, আর যেটাকে আরেকটা নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মডেল হচ্ছে ড্যানিয়েল ড্যাভসন। তো ড্যানিয়েল ড্যাভসন কি বললো, যে লিপিডের একটা বাইলেয়ার থাকে। নর্মালি লিপিড মলিকিউল কীরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, যার মধ্যে একটা থাকে হচ্ছে হেড গ্লিসেরল, এটা হচ্ছে গ্লিসেরল পার্ট, আর এই দুটো হচ্ছে ফ্যাটি অ্যাসিড পার্ট। ঠিক আছে, দুটো পার্ট, মাথাটাকে বলা হচ্ছে গ্লিসেরল হেড আর লেজটাকে বলা হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেল। তো লিপিড এর একটা বাইলেয়ার দেখা যায়, এবং লিপিডটা কীরকমভাবে থাকে, এরকমভাবে। কেন এরকমভাবে থাকে, কারণ এই পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট। আর এই লেজগুলো, ফ্যাটি অ্যাসিড টেলগুলো হচ্ছে হাইড্রোফোবিক। ডিফারেন্স কি, হাইড্রোফিলিক মানে এই হেডগুলোর কোনো ওয়াটারের সঙ্গে কোনো প্রবলেম, ঠিক আছে, দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ প্রবলেম উইথ ওয়াটার। বাট এই যে টেলগুলো আছে এরা হাইড্রোফোবিক, মানে ওয়াটারকে পছন্দ করে না, ওয়াটারে ভয় করে। ওই জন্য টেলগুলো নিজেদের ভেতরের দিকে ঢুকিয়ে রেখেছে আর হেডগুলো নিজেদের বাইরের দিকে রেখেছে। এই জন্য লিপিড বাইলেয়ারটা এরকমভাবে থাকে। ঠিক আছে, মাথাগুলো বাইরের দিকে, লেজগুলো ভেতরে। আর কি থাকে, আর থাকে হচ্ছে প্রোটিন। তো ড্যানিয়েল ড্যাভসন নিজের মডেলে যে ধরনের প্রোটিনের কথা বলেছিল সেটা হচ্ছে আলফা গ্লোবিউলার প্রোটিন। দেখতে কীরকম, নামটা শুনে ভয় লাগছে হয়তো, জাস্ট এরকম বলের মতো, ওই জন্যই গ্লোবিউলার, গ্লোবের মতো। কার্বোহাইড্রেট এই প্রোটিন বা লিপিডের সঙ্গে অ্যাটাচ থাকে। কার্বোহাইড্রেটের কথায় আমি যাচ্ছি না, শুধু লাস্ট মডেলটাই দেখিয়ে দেবো, কারণ প্রোটিন আর লিপিডই মেন। তো এই মডেলটা ঠিক না ভুল, যে কোনো রকম সেল মেমব্রেনের মডেল ঠিক না ভুল জাজ করার জন্য দেখতে হয় যে তার মধ্যে দিয়ে কোনো রকম মেটেরিয়াল পাস করতে পারছে কি পারছে না। কারণ সেল মেমব্রেন কি আমি জানি বাইরের এনভায়রনমেন্টের সঙ্গে সেলকে কী করে, ইন্টারাক্ট করতে হেল্প করে। ইন্টারাক্ট কখন করবে, যখন বাইরে থেকে মেটেরিয়াল ভেতরে বা ভেতর থেকে মেটেরিয়াল বাইরে যেতে পারবে। ঠিক আছে, এইবার আমি দেখবো এই সেল মেমব্রেন দিয়ে যেতে পারছি কিনা। আমাদের বডি 70% ওয়াটার বেস মলিকিউল, মানে ওয়াটার বেস প্রোডাক্টস, তার মানে ওয়াটার পাস করছে কিনা দেখলেই আমি বুঝতে পারবো যে মডেলটা ঠিক না ভুল। তো আমি ধর এখান দিয়ে ওয়াটার পাস করাচ্ছি, এখানে ধর প্রোটিন আছে, প্রোটিন দিয়ে পাস করলো। এবার আছে এখানে লিপিড। লিপিডের কাছে যখন আসছে, এই যে লিপিডগুলো আছে, লিপিড মলিকিউল, যেগুলোর ফ্যাটি অ্যাসিড টেল আর গ্লিসেরল হেড। ফ্যাটি অ্যাসিড টেলের ওয়াটারের সাথে কোনো সমস্যা নেই, ও যেতে দিল।
কিন্তু ওয়াটারটা যেই গ্লিসারল হেডের এই ফ্যাটি অ্যাসিড টেলের কাছে আসছে গ্লিসারল হেড ক্রস করে, সে কিন্তু আর এগোতে দিচ্ছে না, মানে ওয়াটারটা আর যেতে পারবে না। তার মানে এখানে গ্লিসারল যেতে দিচ্ছে, ভুল করে আমি বলে ফেলেছি। আমি বারবার বলছি গ্লিসারলটা হচ্ছে হাইড্রোফিলিক এন্ড আর ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে হাইড্রোফোবিক। তো এই ওয়াটারটা যখন গ্লিসারলের কাছে আসছে, গ্লিসারল অ্যালাউ করছে যেতে, কিন্তু যেই ওয়াটারটা ফ্যাটি অ্যাসিডের কাছে আসছে, ওয়াটার আর অ্যালাউ করছে না ফ্যাটি অ্যাসিড নেক্সট লেভেলে যেতে। ওই জন্য ওয়াটার এখানে এসে বাধা পেয়ে যাচ্ছে, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। ঠিক আছে, সব জায়গাতেই কি এই টেলগুলো কি এই ফ্যাটি অ্যাসিড টেলগুলো ইন্টারকানেক্টেড, বুঝলি তো? তাহলে কি এখান দিয়ে যেতে পারবে না, তাহলে ভেতরে কিছু ঢুকতে পারছে না। সেম গোস ফর একই জিনিসে, ভেতর থেকে বাইরেও কিছু যেতে পারবে না, কারণ এখানেও লক করা আছে ফ্যাটি অ্যাসিড। তাহলে এই মডেলটা ঠিক না ভুল? ভুল। এর পরের মডেলটায় হচ্ছে আমাদের রবার্টসন। রবার্টসন কি বললো যে প্রোটিনটা, ও বললো বাকি সব ঠিক আছে, শুধু প্রোটিনটা আলাদা হবে। প্রোটিনটা ও বললো যে আলফা গ্লোবুলার প্রোটিন না, এরকম বিটা ফাইব্রাস প্রোটিন থাকে, এরকম ফাইবারের মতো। তুই জিজ্ঞাসা করছিলি বিটা ফাইব্রাস প্রোটিন নেই থাকে এরকম। এই গোলটা থাকে না, এইগুলো থাকে। তাতে কি আর লাভ হলো? সেই তো এখানে এসে বাধাই পেয়ে যাবে। তার মানে এই মডেলটাও ভুল। লাস্ট যে মডেলটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল অফ সেল। যেটা কে দিয়েছিল? যেটা দিয়েছিল হচ্ছে সিঙ্গার আর নিকোলসন। সিঙ্গার আর নিকোলসনের মডেলটা একটু দেখে নিই। এই যে দেখ, লিপিডের বাইলেয়ার আছে, ঠিক আছে। এবার ওরা 3 রকম প্রোটিনের কথা বলল। কি কি প্রোটিন? সবার প্রথম হচ্ছে এই ধরনের এক ধরনের প্রোটিন থাকে, এই প্রোটিনটাকে বলা হয় হচ্ছে, যেগুলো যে কোনো একটা সাইডে আছে, এই ধরনের প্রোটিনকে বলা হয় পেরিফেরাল প্রোটিন আর এক্সট্রিনসিক প্রোটিন। পেরিফেরাল মানে জানিস? পেরিফেরি মানে হচ্ছে পরিধি, পরিধিস্থ প্রোটিন বলতে হবে। যে কোনো পরিধিতে আছে, বাইরের দিকে বা ভেতরের দিকে, ওই জন্য এই ধরনের প্রোটিন বলা হয় পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে, এইগুলো। একটা প্রোটিন আছে ইন্টিগ্রাল প্রোটিন, শুরু থেকে শেষ অবধি সেল মেমব্রেনের, এইখান থেকে শুরু হয়েছে এরকম, এগুলো বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। আর এক ধরনের প্রোটিন আছে মাঝখানে থাকে সেলে, সেগুলোকে বলা হয় পোরিন প্রোটিন। এর কোনো বাংলা নেই, ঠিক আছে। এইগুলোর খুব বাংলা পাবি না বই, পেতে পারিস, তোদের বই সব কিছু বাংলা। তো এইগুলো হচ্ছে পেরিফেরাল প্রোটিন, মাঝখান দিয়ে যেটা আছে সেটা ইন্টিগ্রাল প্রোটিন। আর কোনো প্রোটিন যদি একদম মাঝখানে থাকে সেটাকে বলবো আমি পোরিন প্রোটিন। এই হচ্ছে স্ট্রাকচার, হলো? আচ্ছা, এবার আমরা কি দেখবো, কাজ কী করে হচ্ছে। বাকি সব সেম, ওই যে গ্লিসারল হেড থাকে, ফ্যাটি অ্যাসিড টেল থাকে, গ্লিসারল ভেতরে বাইরের দিকে থাকে, ফ্যাটি অ্যাসিড টেল ভেতরের দিকে থাকে, হাইড্রোফিলিক কোনটা, হাইড্রোফোবিক কোনটা, বাকি সব সেম। এবার আমি দেখবো পাস করতে পারছি কিনা মেটেরিয়াল। কী করে মেটেরিয়াল পাস করে? ধর এইখানে লিপিড যেতে দিচ্ছে না, যে এই প্রোটিনটা দিয়ে যেতে পারবে, এই প্রোটিনটা দিয়ে গেল, কিন্তু এখানে নিচে আবার লিপিড লেয়ার আছে, যেতে দেবে না। এইখানটা দিয়েও যেতে পারবে না, এই প্রোটিনটা অবধি পৌঁছতেই পারবে না। তাহলে রাস্তাকে শুধুমাত্র এই প্রোটিন দিয়ে ঢুকতেও পারবে, আবার এখান দিয়ে বেরোতেও পারবে। তার মানে মডেলটা একটা ঠিক মডেল, ঠিক আছে। এরকম প্রোটিন মাল্টিপল নাম্বারে থাকে সেলের মধ্যে, আর এই প্রোটিনগুলোকে মেনলি প্রোটিন চ্যানেলস বলা হয়, হলো? এই হচ্ছে স্ট্রাকচার। এবার বলছি ফ্লুইড মোজাইক বলার কারণ। প্রথম কথা, মোজাইক কেন বলছে? আমি যা দেখলাম এতক্ষণ সব সাইড ভিউ। যদি আমি টপ ভিউ দেখি তাহলে দেখবো লিপিডের ওপরে প্রোটিনগুলো এরকম ছিটে 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 করে সাজানো আছে, ঠিক আছে। ওই জন্য এটাকে আমি মোজাইক বলছি, বুঝতে পারলো? আর ফ্লুইড কেন বলছি? ফ্লুইড বলছি কারণ স্ট্রাকচারটা মুভ করতে পারে। কী করে মুভ করে স্ট্রাকচারটা মুভ করে হচ্ছে, এই যে লিপিড মলিকিউলগুলো, এরা নিজেদের জায়গা চেঞ্জ করে। কী করে জায়গা চেঞ্জ করে? ধর এই লিপিড মলিকিউলটা এইখানে, এই লিপিড মলিকিউলটা এইখানে, বা উপরেরটা নিচে, নিচেরটা ওপরে, এরকমভাবে মুভ করতে পারে, ঠিক আছে। ডান দিকেরটা বাঁ দিকে, বাঁ দিকেরটা ডান দিকে, বা ওপরেরটা নিচে, নিচেরটা ওপরে। মুভমেন্টগুলো দুরকম নাম আছে। যদি ওপরে নিচে মুভমেন্ট হয় তাহলে সেই ধরনের মুভমেন্টকে আমি বলবো ফ্লিপ ফ্লপ। অবশ্যই
ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে সেল মেমব্রেনের স্ট্রাকচার সব সেল মেমব্রেন ধুলাই আচ্ছা খুব ভালো চাপ নিস না ওই তাকাস তো ওপর থেকে নিচে নিচ থেকে ওপর ঠিক আছে এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আর একটা হয় ট্রানজিশনাল মুভমেন্ট ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে এই মুভমেন্ট এটা হচ্ছে ট্রানজিশন ঠিক আছে তাহলে তোরা বলবি এই মুভমেন্ট করার কারণ কি বলছি দেখ আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলে দিই কার্বোহাইড্রেটের কথা বলেছিলাম কার্বোহাইড্রেট প্রোটিন বা লিপিডের সঙ্গে লেগে থাকে যদি সেটা প্রোটিনের সঙ্গে লেগে থাকে এরমভাবে থাকবে যদি সেটা লিপিডের সাথে লেগে থাকে এরমভাবে থাকবে প্রোটিনের সঙ্গে যখন কার্বোহাইড্রেট লেগে থাকবে তখন আমি প্রোটিনকে বলবো গ্লাইকোপ্রোটিন গ্লুকোজ থেকে গ্লাইকো এসছে যেহেতু গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট আবার সেরকমই লিপিডের সঙ্গে যদি কার্বোহাইড্রেট লেগে থাকে তাহলে সেটাকে বলবো আমি গ্লাইকোলিপিড ঠিক আছে আচ্ছা এবার আসি হচ্ছে কিসে না মুভমেন্ট কেন হচ্ছে ধর এখানে একটা সাবস্টেন্স আছে ধর এখানে একটা এনজাইম আছে বা একটা হরমোন আছে এনজাইমই ধরুন এই এনজাইমটা ভেতরে ঢুকতে চাইছে এইখানে এসে বাইন্ড হয়েছে এবার এইখানে এত দূর যাবে কী করে সবার প্রথমে কী হবে এই প্রোটিনটা এই লিপিডটা জায়গা চেঞ্জ করবে তারপরে এই লিপিডটা জায়গা চেঞ্জ করবে মানে এইখানে ধর এনজাইমটা আছে এখানে একটা লিপিড আছে আগে এরকমভাবে জায়গা চেঞ্জ করবে তারপরে এই দুটোর মধ্যে এই লিপিড দুটোর মধ্যে আবার জায়গা চেঞ্জ হলো এইভাবে সরে আসলো দিয়ে প্রোটিন চ্যানেল যেই পেয়ে গেল প্রোটিন চ্যানেল দিয়ে ঢুকে গেল অথবা এরকমও হতে পারে এইখানে আছে হচ্ছে প্রোটিনটা মানে এনজাইমটা এইখানে যেতে হবে ঘুরে গেল ভেতরে চলে গেল ঠিক কি না ভেতরে যাওয়া তো টার্গেট ঘুরে গেলেই ভেতরে এইভাবে প্রোটিন বা লিপিড ট্রান্সপোর্ট হয় কারণ সবসময় যে প্রোটিন চ্যানেল অ্যাভেলেবেল থাকবে কাজের জন্য তা তো নয় ওই জন্য অনেক সময় লিপিড নিজেকে মুভ করে যে কোনো রকম ট্রান্সপোর্টে হেল্প করে এটাও সিঙ্গার নিকোলসনই বলেছিল ঠিক আছে কিছু প্রশ্ন সৌগত এমন যে ঘুরছে কোনো অসুবিধা হবে না বাকি অসুবিধা হচ্ছে বলতে ধরো বাকি লিপিড দুটো ঘুরলো আবার আগের জায়গায় ফিরে যায় তো ঘুরতে বারবার করে ঘুরছে হ্যাঁ কোনো সময় হবে না মানে একদম মানে পেঁচাতে না পেঁচাবে কেন জাস্ট ওর দুজন জায়গা চেঞ্জ করছে পেঁচানোর ওদের তো মধ্যে কোনো দড়ি বাঁধা নেই পেঁচানোর তো কোনো গল্প আসছে পেঁচানোর গল্প কখন হ্যাঁ উপর নিচে আমি কি বললাম ধর এখানে একটা এনজাইম আছে ভেতরে যেতেছে ওইখানে প্রোটিন ওখানে আহা এনজাইমের ধর এনজাইম কোথায় বাইন্ড হয় সেলে রিসেপ্টর যেখানে থাকে রিসেপ্টর এইখানে আছে প্রোটিনটা ওইখানে অত দূর যাবে কি করে এনজাইমটা তখন ঘুরে যাচ্ছে বুঝতে পারলি প্রোটিন তো সবসময় একটা নির্দিষ্ট জায়গায় এসে বাইন্ড করে সেলে সেই এই জায়গাটা ধর এইখান থেকে এতটা যাবে কি করে প্রোটিন আইদার ট্রানজিশনাল মুভমেন্ট বা ডাইরেক্ট ফ্লিপ ফ্লপ হয়ে ভেতরে ঢুকে যাবে এটাই হচ্ছে প্রসেস বুঝতে পেরেছিস আচ্ছা এইবার আমরা সেল মেমব্রেন পড়ার পরে আমরা যে স্ট্রাকচারটা পড়ব দেখ এখানে প্রত্যেকটা জিনিসই লেখা আছে আচ্ছা সেল মেমব্রেন পড়ার পরে যে স্ট্রাকচারটা পড়বো সেটা হচ্ছে কি পড়ি মাইটোকন্ড্রিয়া পড়তে পারি আচ্ছা আগে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা সেল আগে তো সেলের স্ট্রাকচার বলতে হ্যাঁ সেলের স্ট্রাকচার বলতে হ্যাঁ ইউক্যারিওটিক সেলের প্রথম স্ট্রাকচার বললাম আমরা সেল মেমব্রেন একটি প্রাণী ইউক্যারিওটিক কোষের পরাণু গঠনের চিত্র মাইক্রোস্কোপিক স্ট্রাকচার এই স্ট্রাকচারটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গোলটা তো সুন্দর কি করে হবে ওটা আকার গোল আকার আলাদা ব্যাপার আছে
ডাইরেক্ট আমি যাই আমাকে গোল করে দেবো, ঠিক আছে? তো এই ব্যাপারটা কি করে কাজ করছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোত্থেকে তৈরি হচ্ছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা প্রোটিন দিয়ে তৈরি স্ট্রাকচার। এবার আমি সবসময় একটা কথা বলি, সেলের যদি আমি দেখি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ, ঠিক আছে? তো এই ডিএনএ থাকে আর কি থাকে, নিউক্লিওলাস থাকে, ঠিক আছে? এইবার এই ডিএনএর মধ্যে সব মেসেজ দেওয়া থাকে যে সেলটা কী করে কীভাবে কোন অর্গানাল তৈরি করে। কদিন আগেই তোরা সেল ডিভিশন পড়েছিস, সেল ডিভিশন পড়ার সময় তোরা পড়েছিস যে সেল ডিভিশন করার সময় কী হয়, সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া আর রাইবোসোম বাদে বাকি সব অর্গানাল ডিজলভ করে, এবং আফটার দুটো সেল ফর্মেশন হয়ে যাওয়ার পরে সেলগুলো নিজের অর্গানাল নিজেরা বানিয়ে নেয়। কী করে বানায়? যখন সেলটা ডিভিশন কমপ্লিট করে, ওর ডিএনএ যেটা থাকে, ওর ডিএনএর মধ্যে সব মেসেজ থাকে যে কখন কোনটা কীভাবে তৈরি করতে হবে, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কীভাবে তৈরি হবে, গলগি অ্যাপারেটাস কী করে তৈরি হবে, লাইসোসোম কী করে তৈরি হবে, সব মেসেজ সেলের নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএটা আছে সেই ডিএনএর মধ্যে থাকে। এইবার ডিএনএটা কী করে, সবার প্রথমে ডিএনএটা ধর এরকম, এই ধর ডিএনএ হলো। এইবার ধর এই ডিএনএ না না এই ডিএনএ এইটুকু পজিশনে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরির মেসেজ আছে। ডিএনএ ইজ আ গ্রুপ অফ মেসেজ, ঠিক আছে? তো ডিএনএর মধ্যে সব মেসেজ আছে, তো এইটুকুতে ধর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেসেজ আছে। তো ওইটুকু পার্ট থেকে ডিএনএর আগে এমআরএনএ তৈরি হয়, ঠিক আছে? বোঝা গেল? এমআরএনএ তৈরি হয়, তারপরে সেই এমআরএনএ থেকে কী তৈরি হয় না, প্রোটিন তৈরি হয়, যে সেই প্রোটিনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফর্ম করছে। বিষয়টা কীরকম, আমি তোদের ক্লাসিফিকেশানের নোট দিচ্ছিলাম, ওটা হলো ডিএনএ। তুই খাতাটা বাড়িতে নিয়ে গিয়ে তোর খাতায় নোট করলি, সেটা হচ্ছে এমআরএনএ। মেসেজটা আমি দিলাম আমার খাতার ফর্মে, তুই তোর খাতায় নোট করলি, সেটা হলো এমআরএনএ। এবার আমি তোকে ওটা পড়া লিখতে দিলাম, তুই ওটা পড়া লিখে দিলি, সেটা হলো প্রোটিন। তুই এবার যেটা তোর খাতায় লিখলি, এরকম মেসেজটা থাকে হচ্ছে ডিএনএর মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, সেটা থেকে আগে এমআরএনএ ফর্ম হয়, ঠিক আছে? তারপরে সেটা থেকে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনটা তৈরি করে বিভিন্ন অর্গানাল, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইভাবে তৈরি হচ্ছে, গলগি অ্যাপারেটাস এইভাবে তৈরি হচ্ছে, লাইসোসোম এইভাবে তৈরি হচ্ছে। বলছিল এমআরএনএ, হ্যাঁ, রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ, এম ফর মেসেঞ্জার, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার বলতে কি, এই ডিএনএর মেসেজটাকে পরবর্তী স্টেপে নিয়ে যাচ্ছে, ওই জন্য ওকে মেসেঞ্জার আরএনএ বলা হয়। আচ্ছা, এইবার কী হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী করে তৈরি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয় পুরো নিউক্লিয়ার মেমব্রেনের গা বরাবর এরকমভাবে জমে জমে তৈরি হয়। কারণ কি, নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে যখন কি হয় না, ডিএনএটা থেকে এমআরএনএ তৈরি হয়, তারপরে যখন এমআরএনএ থেকে প্রোটিন হবে, প্রোটিন ফর্মেশন কে করতে পারে সেলের মধ্যে, একটু ভেবে বল। সেলের মধ্যে প্রোটিন কে ফর্ম করে? রাইবোসোম কোথায় থাকে? সেলের কোথায় থাকে রাইবোসোম? ও এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে, মানে ওটা কোথায় হলো? সাইটোপ্লাজম। তাহলে রাইবোসোম প্রোটিন তৈরি করছে, আর সাইটোপ্লাজমে প্রোটিন আছে, এমআরএনএ থেকে প্রোটিনটা তৈরি হচ্ছে। তাহলে এমআরএনএটা কোথায় আসবে প্রোটিন তৈরি করার জন্য? অবশ্যই সাইটোপ্লাজমে, তাই তো? ডিএনএ থেকে এমআরএনএ ফর্ম কোথায় হয়েছে? নিউক্লিয়াসে। তারপরে সেই এমআরএনএটা এরমভাবে বেরিয়ে আসবে নিউক্লিয়াস থেকে, ঠিক আছে? যেই বেরিয়ে আসবে ওর গায়ে গিয়ে রাইবোসোম বাইন্ড করবে, তাই জন্য অনেক এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে সব বলবো চাপ নিস, বাইন্ড করলো, দিয়ে এবার ওটার থেকে প্রোটিনটা তৈরি করে। সেই প্রোটিনটা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা ঠিক নিউক্লিয়ার মেমব্রেনের গা দিয়ে এইভাবে তৈরি করে, ঠিক আছে? এইবার যখন তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরির সঙ্গে সঙ্গে ওর মধ্যে একটা প্রোটিনও ফর্ম হয়। সেই প্রোটিনটার নাম হচ্ছে রাইবোফোরিন প্রোটিন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা প্রোটিনও ফর্ম হয়, তার নাম হচ্ছে রাইবোফোরিন প্রোটিন। এটা একটা অ্যাডহেসিভ প্রপার্টি আছে, আঠার মতো আটকে যাওয়া। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে জায়গাগুলোয় রাইবোফোরিন প্রোটিন থাকে, সেই জায়গাগুলোয় রাইবোসোমগুলো এরমভাবে আটকে যায়। এরমভাবে আটকে যাওয়ার জন্য রাইবোসোমের সারফেসটা কীরকম হয়ে যায়? রাফ, তাই জন্য নাম হয়ে যায় আরিয়া। হ্যাঁ
ঠিক আছে, আর যে সারফেসে এই রাইবোফোরিন ফর্ম হয় না সেই সারফেসটা স্মুথ থাকে, তার নাম হয়ে যায় স্মুথ এরিয়ার বা এসিআর। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিনের সিনথেসিসে হেল্প করছে, কার হেল্প নিয়ে? রাইবোজোম। রাইবোজোম যেহেতু প্রোটিন সিনথেসিস করছে, তাহলে আরইআর কি করছে? প্রোটিন সিনথেসিসে হেল্প করছে, কাকে? রাইবোজোম। আর এখানে এসিআর কি করে? এসিআর যখন দেখে যে ওর কাছে রাইবোজোম নেই, তখন ও লিপিড ফর্মেশন করে। লিপিড ফর্মেশন কি করে? ওই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল জুড়ে লিপিড বানায়, ঠিক আছে? তো এই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এইবার ধর গলগি অ্যাপারেটাস তৈরি হচ্ছে, এইখানে তো একটা প্রোটিন তৈরি হলো। এবার এই প্রোটিনটা ধর তোর লিভারের সেলের কাজ কি? বাইল ফর্মেশন করা। বা তোর থাইরয়েড গ্ল্যান্ডের সেল, তার কাজ কি? হরমোন তৈরি করা। এবার থাইরয়েড গ্ল্যান্ডে থাইরয়েড হরমোন যেটা তৈরি হচ্ছে সেটা কি দিয়ে তৈরি হয়? মেনলি প্রোটিন দিয়ে তৈরি হয়। তো আমার প্রোটিনটা তৈরি হয়ে গেছে, ধর এটা থাইরয়েড গ্ল্যান্ডের সেল, আমার প্রোটিনটা তৈরি হয়ে গেছে, কিন্তু সেটাকে তো এখনো হরমোনে কনভার্ট করা হয়নি। কাঁচামাল কাঠ চলে এসছে, কাঠটা দিয়ে আমার টেবিল তো বানানো হয়নি, সেরকম ব্যাপারটা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাইবোজোমের হেল্পে আমার প্রোটিন ফর্মেশন হয়ে যাচ্ছে, কিন্তু আমার যে মেন প্রোডাক্ট হরমোন, উদাহরণ দিয়ে বলছি আমি, বা একটা এনজাইম বা যাই হোক যেটা সেলটা বানাতে চাইছি, সেটা তো ফর্ম করা হয়নি, ঠিক আছে? সেই ফর্মেশনটা করতে হেল্প করে গলজি অ্যাপারেটাস। এরকমভাবে G.A গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাসের কাজ কি? প্রোটিন বা লিপিড যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ফর্ম হচ্ছে সেটাকে প্যাকেজ করা, প্রসেসিং করা, দিয়ে যেটা বানানোর দরকার সেটা বানায়। ধর এই সেলটা, আমি যে সেলটার কথা বলছি, এটা একটা পিটুইটারি গ্ল্যান্ডের সেল বা থাইরয়েড গ্ল্যান্ডের সেল। থাইরয়েড গ্ল্যান্ডের সেলের কাজ কি? হরমোন ফর্মেশন করা, থাইরক্সিন হরমোন তৈরি করা। থাইরক্সিন হরমোন কি দিয়ে তৈরি? প্রোটিন। প্রোটিনটা কোত্থেকে এসছে? এমআরএনএ থেকে। এমআরএনএ কোত্থেকে এসছে? ডিএনএ থেকে। ডিএনএ কোথায় আছে? সেলের নিউক্লিয়াসে। তাহলে সেলের নিউক্লিয়াসে ডিএনএ থেকে এমআরএনএ হয়, এমআরএনএ থেকে প্রোটিন হচ্ছে সাইটোপ্লাজমে। সেই প্রোটিনটা হওয়ার পরে সেই প্রোটিনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পাঠানো হচ্ছে কোথায়? গলজিতে। দিয়ে গলজিতে মডিফাই হয়ে সেই এনজাইমটা, মানে সেই প্রোটিনটা কনভার্টেড ইনটু এনজাইম। তাহলে গলগি অ্যাপারেটাসের কাজ কি? গলগি অ্যাপারেটাস অ্যাক্টস অ্যাজ প্যাকেজিং অর্গানাল। এনজাইমও তো তৈরি করে স্যার। হরমোনও তৈরি করতে পারে, ওই জন্য প্যাকেজিং বলা হচ্ছে, মডিফিকেশন করছে, ঠিক আছে? আচ্ছা, এইভাবেই নেক্সট যে ইয়েটা তৈরি হয় অর্গানাল, সেটার নাম হচ্ছে লাইসোজোম। স্যার বলছি যে লিপিডটা কোথায় তৈরি হয়? লিপিড তৈরি এসিআর বললাম যে, হ্যাঁ, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইভাবেই তৈরি হয় লাইসোজোম। কী করে তৈরি হয় লাইসোজোম? কী করে তৈরি হয়? লাইসোজোমও তৈরি হচ্ছে ঠিক এই প্রসেসে। লাইসোজোম তৈরিরও একটা ডিএনএ আছে, সেই ডিএনএটা থেকে এমআরএনএ হচ্ছে কোথায়? নিউক্লিয়াসে। সেই এমআরএনএ থেকে প্রোটিন হচ্ছে কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এইখানে সাইটোপ্লাজমে। সেই প্রোটিন তৈরি হওয়ার পর প্রোটিনটা কোথায় যাচ্ছে? গলজিতে। গলজিতে গিয়ে সেটা মডিফাইড হয়ে তৈরি হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কে তৈরি করলো? লাস্ট অফ অল গলজি তৈরি করলো। ওই প্রোটিনটাকে মডিফাই করে লাইসোজোম তৈরি করছে হলো গলজি। এক একজন অর্গানাল আর একজনকে তৈরি করছে, পুরো একদম পুরো স্টেপ বাই স্টেপ মেথড। সবার প্রথমে দুটো ডিএনএ আলাদা হয়, তারপরে সাইটোপ্লাজমিক ডিভিশন হয়, মাইটোকন্ড্রিয়া তো আলাদা থাকেই, রাইবোজোম আলাদা হয়, তারপরে সবার প্রথম যে অর্গানাল তৈরি হয় সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে গলজি অ্যাপারেটাস, তারপরে সেখান থেকে লাইসোজোম। গলজি অ্যাপারেটাস হয়ে যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামই করছে। আচ্ছা, তাহলে লাইসোজোম কে তৈরি করলো? লাইসোজোম তৈরি হলো গলজি অ্যাপারেটাস। লাইসোজোমের স্ট্রাকচার কি? লাইসোজোম যখন সবার প্রথম তৈরি হয় তখন তাকে বলা হয় প্রাইমারি লাইসোজোম। এই লাইসোজোম তখনও কাজ করার জন্য তৈরি নেই, ঠিক আছে? সবে মাত্র জন্মেছে, হ্যাঁ, তৈরি নেই। এরা কি হয়? এরা বডিতে আস্তে আস্তে টাইম নেয়, দিয়ে কনভার্টেড হয় কিসে? সেকেন্ডারি লাইসোজোম। সেকেন্ডারি লাইসোজোম দু রকম, একটা হচ্ছে ফ্যাগোলাইসোজোম, একটা হচ্ছে অটোলাইসোজোম। কাজ কি দুটো? ফ্যাগোলাইসোজোম ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করে? ফ্যাগোসাইটোসিস এর মাধ্যমে তোর যে মেটাবলিক ওয়েস্টগুলো ফর্ম হয়, এই যে সেলের মধ্যে প্রোটিন তৈরি হচ্ছে, লিপিড তৈরি হচ্ছে, এগুলোর ফলে ওয়েস্ট প্রোডাক্টও তৈরি হচ্ছে, বর্জ্য পদার্থ, সেইগুলোকে কালেক্ট করার কাজ করে হচ্ছে ফ্যাগোলাইসোজোম।
এবং কালেক্ট করে সেগুলোকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে নষ্ট করে দেয় হচ্ছে ফ্যাগোলাইসিস। আর একটা হচ্ছে অটোলাইসিস। যদি কোনো কারণে সেলটা ডিজিজড হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন অটোলাইসোসোম যেগুলো থাকে সেলের মধ্যে সেগুলো বাস্ট আউট করে ফেটে যায়। এবং লাইসোসোমের মধ্যে থাকে হাইড্রোলাইটিক, প্রোটিওলাইটিক, গ্লাইকোলাইটিক এনজাইম, যেগুলো কী করে না সেল মেমব্রেনকে গলিয়ে দিতে পারে। তো এই যখন অটোলাইসোসোম ফাটছে, সেখান থেকে এনজাইম বেরোচ্ছে, সেল মেমব্রেনে লাগছে, সেল মেমব্রেন গলে যাচ্ছে এবং সেলটা মরে যাচ্ছে। তার মানে এমার্জেন্সি কন্ডিশনে লাইসোসোম সেলটাকে সুইসাইড করতে হেল্প করছে। দ্যাটস ওয়াই লাইসোসোম ইজ অলসো কল্ড সুইসাইড ব্যাগ অফ দ্য সেল। হলো? আচ্ছা, বাংলায় আত্মঘাতী থলি। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো জটিলগুলো কেন তৈরি করেছে আমাদের শরীরটা? খুব ইজি করে তৈরি। ইজি করে মোটেই তৈরি না স্যার, কত জটিল জটিল ঘটনা ঘটে, আর আমরা এত ইজিলি হেঁটে চলে এরাই ভাবিও না। আমরা এখানে যা পড়ছি তারও 1000 টাইমস কমপ্লেক্স ব্যাপারগুলো। হ্যাঁ, মিউটেশন পড়লে বুঝবি যে এত কিছু সত্ত্বেও আমাদের বডিতে এইসব চেঞ্জ আসে, ভুলভাল, কি খতরনাক ব্যাপার। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার দুটো লেয়ার, বাইরেরটাকে বলা হয় আউটার মেমব্রেন, এটা হচ্ছে ইনার মেমব্রেন। এটা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস, আন্তঃমেমব্রেন স্পেস, তাই তো বলে বাংলায়। আন্তঃমেমব্রেন স্পেস, এটা বাংলায় বলে। আন্তঃমেমব্রেন জায়গা, স্পেসকে কি বলবো? ফাঁকা স্থান। স্পেস আর মেমব্রেন মানে কি? আত্মপর্দা, আত্মপর্দা জায়গা। অন্তর্বর্তী জায়গা, হ্যাঁ, বিটুইন টু পর্দা। হ্যাঁ, দুটো কোষ। আর পাবো না এর থেকে ভালো বাংলা, সরি। আচ্ছা, তো এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার। আর এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় ক্রিস্টা আর ক্রিস্টি। এই ফিঙ্গার লাইক যে প্রজেকশনগুলো দেখছি আঙুলের মতো, এর মধ্যে একটা কি থাকে, এর মধ্যে একটা লিকুইড থাকে। এটাকে বলা হয় ম্যাট্রিক্স। এইবার কি হয় যে মাইটোকন্ড্রিয়াকে আমরা শুনে এসেছি সারা জীবন যে রেসপিরেশনের জায়গায়, এখানে রেসপিরেশন হয় আর রেডিবি ফর্মেশন। কী করে হয়? রেসপিরেশন বলে যে প্রসেসটা আমাদের বডিতে হয়, সেই রেসপিরেশন প্রসেসের ফলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আপাতত এটুকুই বোঝ, রেসপিরেশন যতদিন না পড়া হচ্ছে, রেসপিরেশন প্রসেসের ফলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ম্যাট্রিক্স থেকে এইখানে মানে ইন্টারমেমব্রেন স্পেসে H+ আয়ন ঢুকতে থাকে। মনে থাকবে আমি কি বললাম? রেসপিরেশন পদ্ধতির ফলে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স থেকে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সবসময় পজিটিভ আয়ন বেশি থাকে, হ্যাঁ, H+ আয়ন, ম্যাট্রিক্সের থেকে ইন্টারমেমব্রেন স্পেসে H+ আয়ন ঢুকতে থাকে। তাহলে এটা যদি কন্টিনিউয়াস হতে থাকে তাহলে ভেতরের মেমব্রেনের কি পজিটিভিটি বেড়ে যাবে, তাই তো? বাইরের মেমব্রেনটা তার তুলনায় কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে না? এদিকেও তাই। তখন কি হবে? একটা ভোল্টেজ গ্রেডিয়েন্ট তৈরি হবে, মানে এই পজিটিভ যে চার্জগুলো ইন্টারমেমব্রেন স্পেসে চলে এসেছিলো সেগুলো আবার ফিরে যেতে চায়। ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, শুধুমাত্র একমাত্র রাস্তা মাইটোকন্ড্রিয়ার গায়ে এরকম কি থাকে, মাইটোকন্ড্রিয়ার গায়ে এরকম এয়ার লাইক স্ট্রাকচার থাকে।
বৃষ্টির মধ্যে থাকে এই বাড়ি থাকে না না, এইগুলোর নাম হচ্ছে F0 F1 পার্টিকেল। বুঝছিলি? এটা বলছিলি? বই বাহ, কি করে কাজ করে জানিস? এই দেখ F0 F1 পার্টিকেল এরকম দেখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে F0 পার্ট, এটা হচ্ছে F1 পার্ট। এটা এরকম, বেলুন ঝোলানো হ্যাঁ এরকম এরকম থাকে। এইদিকে 3টে আছে, ওইদিকে 2টো, এরকম 5টা ইউনিট। হ্যাঁ, এটা হচ্ছে F0, এটা হচ্ছে F0 পার্ট, আর এর মাথাটাকে বলা হচ্ছে F1 পার্ট। ভুল লিখলাম, উপরটাকে বলা হয় F1 পার্ট, নিচেরটাকে বলা হয় F0। ঠিক আছে, এইবার কি হয়, H+ আয়ন বাইরে যাচ্ছে, যাওয়ার শুধুমাত্র একটাই রাস্তা, F0 F1 পার্ট। ঠিক আছে, এইবার এইখানে কি হয়, ম্যাট্রিক্সের মধ্যে অনেক এডিপি আর পি অ্যাভেলেবেল থাকে। এডিপি আর পি এগুলো অ্যাভেলেবেল থাকে ম্যাট্রিক্সের মধ্যে। তো কী করে, এইখান থেকে যখন একটা H+ আয়ন বেরোয়, এই যে ইয়েটা আছে না F0 F1 পার্টিকেলটা, এটা একবার টার্ন করে, মানে এই দিকে মুভ করা আছে, তো এখান দিয়ে F0 F1 পার্টিকেলটা বেরোলো, এটা একবার মুভ করে, মানে এই দিকটা এবার সামনে চলে আসে। আর এই যে হাতগুলো আছে ফাঁকা, এই 1 2 3 4 5টা, প্রত্যেকটা একটা করে এডিপি আর পি বসে থাকে। এখানেও একটা এডিপি প্লাস পি, এখানে 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 একটা এডিপি প্লাস পি। প্রথম H+ আয়ন বেরোবে, H+ আয়নের এনার্জিটাকে কাজে লাগিয়ে এই এডিপি আর পি জুড়ে এটিপি তৈরি হবে, বন্ধ হয়ে গেল, এটা এদিকে ঘুরে গেল, একটা এটিপি তৈরি হয়ে বেরিয়ে গেল। যখন এদিকে ঘুরে যাচ্ছে, এখানে আবার একটা নতুন এডিপি আর পি এসে বসছে, আবার একটা H+ আয়ন বেরোলো, এখানে যে এডিপি আর পি ছিল জুড়ে বন্ধ হয়ে গেল, এটিপি তৈরি হয়ে বেরিয়ে গেল। এডিপি আর পি ম্যাট্রিক্সের মধ্যে থাকে অনেক পরিমাণে, যখন H+ আয়ন দুটো জোড়া লাগে ঘুরে যায় তখন অটোমেটিক এটিপি তৈরি হয়ে যায়। এই দেখ, যেই ফাঁকা হয়ে যায় ওখানে এসে বসে পড়বে, আবার একদিকে ঘুরে গেলো, আবার এই দিকটা চলে আসলো, আবার একটা এডিপি প্লাস পি বেরোলো, এটিপি তৈরি হলো, আবার লক হয়ে গেল, এটা আবার ঘুরে গেল, আর আমার হাত ঘুরছে না, এদিক দিয়ে বেরোলো, আবার একটা এডিপি তৈরি হলো, আবার এটিপি হয়ে গেল, আবার সামনে এলো, এরমভাবে রোটেশন হতে থাকে, এরকম একবার করে রোটেট হয়, একটা করে এডিপি তৈরি। কি মজার জিনিস দেখেছিস, এইভাবে এডিপি তৈরি করে একটা F0 F1 পার্টিকেল, মেশিনগুলো মেশিনের মতো করে এইভাবে F0 F1 পার্টিকেল, একখানা F0 F1 পার্টিকেল এইভাবে করে, তাহলে সবাই এরমভাবে করে যাচ্ছে, কত এডিপি ফর্ম হচ্ছে, তাহলে না আছে, ইউজ করতে পারছে না। এই হচ্ছে এডিপি ফর্মেশনের প্রসেস। এই জন্য মিটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলে। এরকম ভাবে দেখ পড়িস নি এই জায়গাটা, আশা করছি। আর আচ্ছা, আর একটা জিনিস বলবো আজকে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। ক্লোরোপ্লাস্টটা কাজটা হয়েছে এরকম দেখতে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওই তো ইয়ে থাকে, কি জানো ওটার নাম, পি 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 কি নাম, ইংলিশে প্লাস্টিক না স্যার, প্লাস্টিকের একটা পার্ট হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এরকম দেখতে হয়। দেখ, ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা লিকুইড থাকে, ক্লোরোপ্লাস্টটা একটা এক্সক্লুসিভলি প্লান্ট স্ট্রাকচার। এই লিকুইডটাকে বলা হয় কি না, স্ট্রোমা। এই কলামগুলোকে বলা হয় গ্রানা। আর এক একটা ইউনিটকে বলা হয় থাইলাকয়েডস। কাজ কি, থাইলাকয়েডকে যদি আমি দেখি এরকমভাবে বাইরে এনে, তাহলে থাইলাকয়েড দেখবো এরকম দেখতে হয়। আর থাইলাকয়েডের এই জায়গাগুলো কি থাকে না, ক্লোরোফিল পিগমেন্ট স্টোর থাকে, বুঝা গেল? হলো, আর এর মধ্যে ফটোসিনথেসিস হয় থাইলাকয়েডের মধ্যে। অ্যাকচুয়ালি থাইলাকয়েডের মধ্যে ফটোসিনথেসিসের লাইট ফেজটা হয়, আর স্ট্রোমার মধ্যে ডার্ক ফেজ হয়। হলো, এগুলো নিয়ে আমরা পরে পড়বো যখন ফটোসিনথেসিস পড়ার সময় বলবো। এই মুহূর্তে মাথা না গলানোই ভালো। আলোক দশা, অন্ধকার দশা, বুঝেছিস? হ্যাঁ, তোরা পড়েছিস।
আচ্ছা, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার প্লাস্টিকের মধ্যে। এছাড়াও আরও আছে ক্রোমোপ্লাস্ট আছে। ক্রোমোপ্লাস্ট কাদের থেকে থাকে? প্লান্টের ক্লোরোপ্লাস্ট বাদে অন্যান্য যে পিগমেন্টগুলো থাকে, রঙিন। ফুলের রং, ফলের রং, এগুলো সব ক্রোমোপ্লাস্ট সেলের মধ্যে স্টোর থাকে। আরেকটা কি একটা? বলছি, আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট। হুম, লিউকোপ্লাস্ট সারানো ফুড স্টোর করে, ঠিক আছে, ফুড স্টোরেজ হিসেবে কাজ করে, ঠিক আছে। এর মধ্যে আবার ভাগ আছে, অ্যালাইওপ্লাস্ট আছে, অ্যামাইওপ্লাস্ট আছে, আর অ্যালিউরোনোপ্লাস্ট আছে। অ্যালাইওপ্লাস্ট লিপিড স্টোর করে, অ্যামাইওপ্লাস্ট কার্বোহাইড্রেট স্টোর করে, আর অ্যালিউরোনোপ্লাস্ট প্রোটিন স্টোর এইগুলো করে। ছিল না আগে। এগুলো ছিল, ওই নোটটা দেখবি দেওয়া আছে। না, আমাদের সব এগুলো ছিল। ছিল। আগের ক্লাস আমাদের আগের ক্লাসে ছিল না। আগের ক্লাসে আমাদের ছিল এটা একদম। 9 এ ছিল। আমাদের মানে সেম